কেমন কাজ হচ্ছে? দেখুন, আমাদের 117 রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে আমাদের যে 17 নম্বর ওয়ার্ডে আমাদের 15টা পার্ট আছে। এই যে এসআর প্রক্রিয়া হচ্ছে, যে এসআর প্রক্রিয়া করতে 2 বছর সময় লাগে, সেটা ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং বাংলার নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল তারা চিন্তাভাবনা না করে তারা এটা 2 মাসে করছে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এই প্রবল চাপে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে। 3 জন বিএলও মারা গেছে এবং 31 জন এ পর্যন্ত এই বিএলওর আতঙ্কে মারা গেছে। আমার কথা হচ্ছে যে এসআর যে প্রক্রিয়া হচ্ছে, সেই এসআর প্রক্রিয়ায় যেটা করা উচিত ছিল আগে, মানে যদি আপনি ভারতের ম্যাপটা আপনাকে দেখাতে পারতাম, তাহলে ভারতের ম্যাপে যে রোহিঙ্গারা ঢুকছে কোন দিকে, রোহিঙ্গা কীরকম দেখতে, রোহিঙ্গা কারা, রোহিঙ্গারা ঢুকছে মায়ানমার দিয়ে। মায়ানমারের পাশে কোন রাজ্য আছে? মায়ানমারের পাশে আছে মিজোরাম আছে, মণিপুর আছে, একদম টপে অরুণাচল আছে, নাগাল্যান্ড আছে। তাহলে যেখান দিয়ে রোহিঙ্গারা ঢুকছে, যেখান দিয়ে রোহিঙ্গারা আসার কথা, সেই রাজ্যগুলো এসআর হচ্ছে না। এসআর হচ্ছে কেন না, বাংলায় নাকি রোহিঙ্গা ঢুকে গেছে। আবার যদি আপনি ধরেন যে বলছে যে পশ্চিম বাংলায় বাংলাদেশি ঢুকে গেছে, তাহলে পশ্চিম বাংলার পাশে কোন কোন রাজ্য আছে? আসাম আছে, ত্রিপুরা আছে, মিজোরাম আছে, আর আছে আপনার মেঘালয় আছে। তাহলে এই রাজ্যগুলো এসআর হচ্ছে না, এসআর হচ্ছে বাংলায়। তাহলে বাংলায় এসআর হচ্ছে কেন? আজকে আপনারা ভাবুন যে এসআর প্রক্রিয়া হওয়ার কথা ছিল আসামে, পশ্চিমবঙ্গে, তামিলনাড়ুতে, কেরলাতে, মিজোরামে। তো আসামে এসআর প্রক্রিয়া হচ্ছে না, কারণ সেখানে একটা ডবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানে এসআর হবে না। যেখান দিয়ে মায়ানমার হয়ে বাংলা ইয়েতে ঢুকে পড়ছে রোহিঙ্গা অথবা বাংলাদেশিরা, সেখানে এসআর হচ্ছে না। আপনার কি? দেখুন, কাজটা তো ভীষণ চ্যালেঞ্জিং এবং একদমই নতুন ধরনের কাজ। আমি নিজে শিক্ষকতার সাথে যুক্ত, এটার কোনো পূর্ব অভিজ্ঞতাই ছিল না। প্রথম দিকে যথেষ্ট মানে কষ্টের মুখেই পড়তে হয়েছে। এই কারণেই বলবো, মানে পাড়ায় প্রত্যেকের ঘরে ঘরে তো চেনা সম্ভবও ছিল না, তবে আমার বিএলএ যারা আছেন আমার সাথে টিম ওয়ার্ক হিসেবে ওরা ভীষণ হেল্প করেছে। মানে আমি সেখানে যতদূর সম্ভব চেষ্টা করেছি পৌঁছাতে। আর এখন তোলার ক্ষেত্রে যেহেতু আমাদের একটা ডেটা এন্ট্রি কাজেরও চাপ আছে, তার জন্য খুব শর্ট টাইমের মধ্যে ভালোভাবে তোলার জন্য আমরা এভাবে বুথে বসে সবাই তুলছি। দেখুন, আমাদের উপর থেকে যেরকম ইনস্ট্রাকশন থাকছে ওপরে, আমরা তো সেভাবেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি রাত্রি দিন এক করে। চাপ বলতে অবশ্যই একটা তো টার্গেট তো থাকছেই, সেই টার্গেট আমাদের ফুলফিল করতে প্রত্যেক দিনই বলা হচ্ছে। হ্যাঁ, আর আমার ব্যক্তিগত কি অভিমত যে সঠিক এটা হচ্ছে, পশ্চিমবঙ্গে এই যে কাজটা হচ্ছে, একটা রাজ্যব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে? দেখুন, আমি তো নিজে একজন কর্মচারী হিসেবে কাজ করতে বাধ্য, সুতরাং এই সঠিক বেঠিকটা আপনি অন্য কোথার থেকে মন্তব্যটা নিন। সেটা হচ্ছে সাধারণ মানুষ যারা এই বাংলার নাগরিক, তাদের উপরে অত্যাচার হচ্ছে, তাদের উপরে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে। আজকে যে পরিমাণ মানুষের এখানে, আমি আপনাকে একটা রিপোর্ট, আজকে সর্বশেষ রিপোর্ট বলি, যে পরিমাণ আজকে এখানে আমাদের ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডে আমি একটু আপনাকে চাইছি 7 নম্বর পার্টে 830 জনের নাম তুলতে হবে। এখনও পর্যন্ত 516 জনের নাম তোলা গেছে এবং 61 পাশে 726 জনের মধ্যে 334 জনের নাম তোলা গেছে। 62 পার্টে 759 জনের মধ্যে 461 জন এবং 63 পার্টে 730 জনের মধ্যে 460 জন। 1136 হচ্ছে 21 পার্টে 498 জন, 1174 জন মানে 503 জন, 881 জনের তুলতে হবে, সেখানে 450 জন, 1003 জনের নাম তুলতে হবে, সেখানে 574 জন, 992 জনের নাম তুলতে হবে, সেখানে 326, 915 জনের নাম তুলতে হবে, সেখানে 546, 917 জনের নাম তুলতে হবে, সেখানে 455, 1092 জনের যেখানে নাম তুলতে হবে সেখানে 300 জন, আর 940 জনের নাম যেখানে তুলতে হবে সেখানে 349 জন, 1195 যেখানে নাম তুলতে হবে সেখানে 504, আর 1047 জনের 310। তাহলে এই যে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন ডেটা, এই নামটা কিন্তু তুলতে হবে ইলেকশন কমিশন ডেটায়।
আপনার 9 তারিখের পরে খসড়া তালিকার আগে অর্থাৎ 4ই নভেম্বর টু 4ই ডিসেম্বরের মধ্যে যদি এই নাম ইসিআই ডেটার মধ্যে না ওঠে, লাইনে দাঁড়িয়ে লোকে যে ফর্ম জমা দিচ্ছে দিলেই যে তাদের নাম উঠবে এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু সেইটা 9 তারিখে মানুষ বুঝতে পারবে যে খসড়া তালিকায় তাদের নাম নথিভুক্ত এলো কিনা। এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত বাংলার মানুষের ক্ষেত্রে। তো বিএলওরা তো বাড়ির কাজ করবে, রান্না করবে, সেবা করবে। বিজেপি বাড়িরাই তো নারী বিদ্বেষী এবং বিজ্ঞান বিরোধী। হ্যাঁ, এবং কবিগুরু রবীন্দ্রনাথ যে জনগণ লিখেছেন সেটাকেও নাকি তারা বলছে যে সে ব্রিটিশে তাবেদারি করেছে। আপনাকে বললে তো আমাকে ঘন্টার পর ঘন্টা বললে হবে, সেটা আমরা নিশ্চয়ই বলবো। আচ্ছা, এসআইআর নিয়ে আপনাকে একটা প্রশ্ন করছি। এসআইআর চালু হতে হ্যাঁ। তৃণমূল কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে একটা সক্রিয়তা ভাব, এটা কি সঠিক? সক্রিয় ভাবটা কি? আর তৃণমূল কংগ্রেস মানুষের কাছে দায়বদ্ধ। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে। তৃণমূল কংগ্রেস আজকে যখন এসআইআর প্রক্রিয়া হচ্ছে, কোথাও কোনো রাজনৈতিক দল এই মানুষের ফর্ম ফিল আপ থেকে আরম্ভ করে তাদেরকে 2025 এবং 2002 সালের তথ্য দিয়ে তার অ্যাপ্লিকেশন করে দেওয়া এবং এই প্রক্রিয়া যাতে সঠিকভাবে হয় একদম গ্রাসরুট থেকে আমরা চেষ্টা করছি। আমি যেমন এই গ্রাসরুট থেকে প্রতিদিন ডেটা বার করছি, ইসিআই ডেটা, যে কতজন মানুষ মাল তুলতে পারলো। আমার ওপরের লেভেলে যা আছে আমি তার রিপোর্টটা করছি। তারা ইয়ারোর সঙ্গে বা এয়ারোর সঙ্গে যোগাযোগ করছে। এরপরে আমার ওপরের লেভেলে যারা আছে তারা নির্বাচন কমিশনে ধর্ণা দিচ্ছে যে যাতে একজনেরও মানুষের নাম বাদ না যায়। আমরা দেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রেড রোডে মিছিলের মধ্যে বলেছে মানুষ কাকে ভোট দেবে আমাদের দেখার বিষয় নয়, কিন্তু বাংলার একজনও ভোটারের নাম আমরা বাদ দিতে দেবো না। তার জন্য লড়াই আন্দোলন আমরা দিল্লি অবধি যাব। আমরা নিশ্চিতভাবে দেখেছেন যে গরিব মানুষ মাটি কেটে মাটি ঝুড়ি করে তাদের যে 100 দিনের কাজের টাকা 3 বছর ধরে আটকে রেখেছিল, সেই লড়াই আমরা দিল্লি অবধি নিয়ে গেছিলাম। আমাদের রেল বন্ধ করে দিয়েছিল, উত্তরপ্রদেশে বাস বন্ধ করে দিয়েছিল, তারপরেও আমরা দিল্লি অবধি গেছিলাম। এখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ওই 100 দিনের কাজের টাকা যারা মাটি কেটেছিল তাদের দিতে হবে 3 বছর পরে, আবার 100 দিনের কাজ দিতে হবে। বাংলার আবাস যোজনার টাকা দিতে হবে, বাংলার গ্রাম উন্নয়নের টাকাও দিতে হবে। তো আমরা তো জনগণের জন্য আমরা সবসময় বদ্ধপরিকর, জনগণের পাশে থাকার জন্য এবং জনগণকে নিয়েই আমাদের, যাতে একজনও আমাদের পশ্চিমবাংলার নাগরিক যাতে বঞ্চিত না হয়। তাই আমি আবারও বলছি, এদেরকে ইতিহাস জানতে হবে যে কোথা থেকে রোহিঙ্গা আসে আর বাংলাদেশিরা কোথা থেকে ঢোকে। সেই জায়গাগুলো বর্ডারে অমিত শাহ, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং আরপিএফরা পাহারা দিচ্ছে। তার বর্ষের কথা, আজকে বাঙালির কথা, বাংলার ঐতিহ্যের কথা বলছে। আপনাকে মনে রাখতে হবে যে 18ই আগস্ট 1908 সালে 18 বছরের ক্ষুদিরাম যেদিন ফাঁসি হবে, সেদিন যার ফাঁসি হবে সে ভয় পায়নি। সেদিন সারা রাত ধরে গীতা উচ্চারণ করছিল। তখন সেই যে ফাঁসি দেবে তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিল এবং যারা সেদিন এই ফাঁসিটা দেখবে বলে ক্ষুদিরামের, তার এই এত হাসছে দেখে তারা বলেছিল তুমি কেন এইভাবে হাসছো আর এইভাবে কি বলছো? তখন বলছে আমি যে গীতার কথা বলছি এতে আমার হয়তো মৃত্যু হবে কিন্তু আমার আত্মার মৃত্যু হবে না, আমি আবার পুনর্জন্ম করব, আমি আবার দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে লড়াই করে ব্রিটিশকে আমি দেশ থেকে তাড়াবো।